শুধু বদনাম আর বদনাম আর সব কিছু, আর ভালো লাগে না কিছু। এখন কি আমার খাটার বাস নেই, যতই করি ততই বদনাম, যতই করি ততই গালাগালি। আর এখন কাটতে পারি না, আর পেরে উঠছি না নিতে। মেয়ে দুটোকে সুস্থভাবে বাঁচাতে চাই। খারাপ কমেন্ট করো না, আমার কিন্তু অনেক কষ্টে কিন্তু চোখের জল বেরিয়েছে, আমি কিন্তু কাঁদতে চাই না। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়েছি, আমি সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়েছি, আমি জানি তোমরা অনেক রকম কমেন্ট করতে পারো, কিন্তু কোনো খারাপ কমেন্ট করো না প্লিজ, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। আর আমার সমস্যাটা শুনে তোমরা সমাধানের রাস্তা অবশ্যই বলবে, সেটাই আমি আশা করব। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও। আর এটাও বলবো তোমাদের, বাড়ির বড় হওয়া মুখের কথা না, বড় হলে না সব দিকে থাকতে হয়, দোষের ভাগই সব থেকে আগে আসে। সেটা আমার জীবনেও আসছে দোষের ভাগই, শুধু একটু আধটুক নয়, অনেকটাই দোষের ভাগই হয়ে গেছি আজকে আমি। তোমাদের সেই জন্যই বলা শুধু নয়, তোমাদের কাছে এটা জানিয়ে রাখা। কারণ কি জানো তো, মানে ঘুরতে কোনো কিছু সময় লাগে না, তাই তো। তাই দেখো, আমার মতন যারা তোমরাও বড় বাড়ির, আর আমার মতন যারা তোমরাও এইরকমভাবে সাফার করেছো, বা এইরকমভাবে জীবনে অনেকবার ঘা খেয়েছো, বা বলো বাস, মানে এই যে পুজো হচ্ছে না, আমি যা বাস খেয়েছি কি বলবো তোমাদের, 3টে প্যান্ডেল করা যাবে। আমি যত লোকের, মানে বড়গুলো হয় দয়ালু, এটা সবাই বলে আমার বড় মেয়েও দয়ালু, সেরকম হয়তো তোমরাও কেউ বড় আছো, সরি, আর তোমরাও কেউ বড় আছো, তারা নিশ্চয়ই বুঝবে এই ব্যথাগুলো, এই কষ্টগুলো তোমরা বেশি করে ফিল করতে পারবে। কেন জানো তো, একটাই কারণ, বড় তো, তুই এটা ছেড়ে দে, ভাই বোনের জন্য ছেড়ে দে, সমাজের জন্য ছেড়ে দে, মা বাবার জন্য ছেড়ে দে, তুই করবি না কে করবে। কিন্তু যদি একটা ছেলে থাকে তাহলে কিন্তু সে কথাটা আসে না, তখন সেই ছেলেই করবে। ছেলেকে 2 টাকার জায়গা 5 টাকা দেবে, মেয়েকে কিন্তু 1 টাকা দেওয়ার সময় কৈফিয়তগিরি করতে হবে, কেন লাগবে, কী কারণে লাগবে, কোথায় খরচা করবি, কোথায় যাচ্ছিস, কী করছিস না করছিস, সব কিছু বলতে হবে। ছেলেদের কিন্তু তা বলতে হবে না। কেন? আমরা এইভাবে বড় হয়েছি, আজকে আমারও বয়স হয়েছে, তোমাদেরও, তোমরা যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকো আমার এজে, তারাও তোমরা ফিল করছো, বা আমার থেকে বড় যারা তারা আরও বেশি ফিল করেছো, বা বেশি সাফার করেছো তোমরা জীবনে। না ঠেকলে, না জায়গায় গিয়ে বিপদে পড়লে কেউ বোঝে না, তাই তো। সেইভাবে আমারও সেই একই পরিস্থিতি। সে কারণেই বলছি, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর যদি কেউ নতুন থাকো অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে দিও, আর বেলটাকে অন করে দিও, তাহলে নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে যাবে। আর এই ছোট্ট বোনের পাশে, ছোট্ট মেয়ের পাশে, ছোট্ট কাকিমার মানে বান্ধবীর পাশে থাকো তোমরা। আর যারা ছোট তারাই আন্টি পিসি যাই বলো তোমরা, ভালোবাসা দিয়ে যে নামে রাখবে তাতে আমি খুশি। আমার পাশে থেকো আর আমায় সাপোর্ট করো প্লিজ। কার করছে এক থু এখানে সেখানে, আর এই বেরিয়ে যা মুগি হ্যান ত্যান, মানে ভিডিও করার মানসিকতাই আমার শরীরে আর ছিল না কালকে। তাই কালকে তোমাদের কাছে ব্লগ ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য সরি। আর তোমাদের সবাইকে বলবো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, বা তোমরা আমাকে যদি সাজেশান দিতে পারো একটু, খুব ভালো হয়, যে আমার কী করা উচিত। কেন জানো তো, আমি এই ভিডিওটা বানালাম এই কারণে, যে আমার মা আজকে বিছনায় ড্রাট করছে, যেই সুস্থ হয়ে যাবে বলছে, আমি করিনি, তুই মিথ্যে কথা বলছিস। সেই জন্য আমি তোমাদের এখন বলে রাখলাম। এখন দাঁড়াও, টাইমটা বলছি, এখন বাজে হলো 6:40 বাজে, ঠিক আছে। এই ভিডিওটা আমি ছেড়ে দেবো আজকের দিনে, আর আজকের দিনে আমি ব্লগটা বানাবো, বানিয়ে আমি সেটাও প্রমাণ রাখবো। আমার ভাই কোনো বিশ্বাস নেই, আর মারও কোনো বিশ্বাস নেই, মুখ মুছে দেবে, মুছে দিয়ে বলবে আমি তো কোনোদিন করিনি, তুই মিথ্যে কথা বলছিস। আমি সেই দিনকেও ভিডিও বানিয়ে তোমাদের কাছে দেব। ঠাকুরের কাছে বলি সুস্থ থাকুক, উনি সুস্থ হয়ে যাক, কিন্তু যদি এরকম নবাত আসবেই, आएगी जरूर एक दिन, उस दिन ही खेल जमेगा। সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা বানানো। সকালবেলা আমার মাথা প্রচণ্ড ছিঁড়ে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না, ঘুমাতে পারিনি, দরজা বারে বারে খুলছে, ওনার তো ঘুম নেই চোখে,
কিন্তু একটা সুস্থ মানুষের তো ঘুম আছে। সারা রাত ঘরের মধ্যে শুধু হাঁটবে আর মানে এত জোরে চিৎকার করবে না, পাড়ার লোকের ঘুম ভেঙে যাবে, ভাববে কি এবারে তোমরা ডাকাত করেছে, ঠিক এরকম করে চিৎকার করে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 6টা, ঘড়িতে 6টা 55। আমি এই সময় তোমাদের সঙ্গে কিছু কথা বলতে আসলাম, কিছু কথা না, সুখ দুঃখের কিছু কথা বলতে আসলাম। এবং বলতে পারো জাস্টিস যেমন অভয়ের বিচারের জন্য সবাই জাস্টিস, তেমনই আমার ফ্যামিলি মেম্বার তোমরা, তাই তোমাদেরও আমার জাস্টিসের জন্য কোনোদিন লড়াই করতে হতে পারে, সেই কারণে আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং অ্যাজ এ প্রুফ হিসাবে রাখতে চাইছি। তার জন্যই আমি ভিডিওটা বানানোর জন্য আজকে তোমাদের সামনে। যাই হোক, আমি রিমি, আর আমার চ্যানেলের নাম তোমরা জানো, তবু বলে দিই, সপ্ত রিমি লাইভ অফিসিয়াল। আর এটা একটা ছোটোখাটো আমার মনের দুঃখের কথা, বুঝেছ? না ব্লগ, না এন্টারটেনমেন্ট, শুধু আমার দুঃখের কথা। মানে আমি তোমাদের কাছে শেয়ার করছি, সেই জন্য এসেছি। যারা বড় তারা প্রণাম নেবে, যারা সমবয়সী তারা ভালোবাসা নেবে, আর ছোটরা অবশ্যই বুক ভরা ভালোবাসা দিয়েই আমি এই ভিডিওটা শুরু করছি। যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, আশা করি ভালো থাকবে। আমি আর ভালো নেই আজকে, তোমরা সবাই ভালো আছো, আমি ভালো নেই। কারণ চলো পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবেন। আমার মা বাবার 3টে সন্তান। আমার আগে একটা দিদি ছিল, মারা গেছে, তখন তো অল্প বয়সে বিয়ে হতো, তাই রিকেট হয়েছিল, মারা গেছে। আমিও ছোটোবেলায় বলে খুব সমস্যার মধ্যে দিয়ে তাও বড় হয়েছি। তারপর আমার ভাই বোন আছে। আমার ভাই বোনের বিয়ে হয়েছে পাশাপাশিতেই। আর ভাই বাড়ি ঘরে থাকে, আবার থাকে না। তোমাদের যে এই কথাগুলোর থেকে বড় যেটা, যে সমস্যাটা আমার এখন, সেই সমস্যাটা তোমরা একটু জানো। সমস্যাটা একটা হলো, ভাই বিয়ে করেছে, না আমাদের 3জনেরই বিয়ে হয়েছে। আমার তো 2টো মেয়ে, বোনের একটা ছেলে একটা মেয়ে, ভাইয়ের 2টো ছেলে। 2টো ছেলে ছোট, একটা 14 বছর আর একটা 5 বছর। কিন্তু মা, মানে আমার মা বাড়ি ঘরে থাকতে দেয় না আমার ভাই বউকে। শুধু থাকতে দেয় না, নানান অত্যাচার করে, অনেক রকম কথা বলে। আমার ভাইয়ের বউয়ের আগে চলে গেছিল। আমার বাবা চলে গেছেন 2016 জানুয়ারি, 21শে জানুয়ারিতে আমার বাবা মারা যান। তারপর থেকে আমার মা আমার কাছেই ছিল এবং 1.5টা বছর আমার কাছে ছিল। আমার বাবা চলে যাওয়ার পরে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি মাঝখানে কথাটা বলে নিচ্ছি। দেখো, অনেক রকম চিন্তা করি তো, কেন বলো তো, অনেক ঘা খেয়েছি, জানো তো, অনেক ঘা না, অপমান, বদনাম, অনেক কিছু নিয়েছি। আর নিশ্চয়ই আমার ভিডিওতে বা আমার লাইভে যেও, তাহলে বুঝতে পারবে আমার স্ট্রোক হয়ে গেছে 2বার। হয়তো আমি অনেক কথা ঠিকঠাক গুছিয়ে তোমাদের বলতে পারছি না, বা বলতে চাইছি যেটা মনের ভিতরে উথাল পাতাল হচ্ছে, সেই কথাটা তো তোমাদের বলতে পারছি না, মানে বোঝাতে পারছি না। আমি বলতে চাই তো একটা, কিন্তু বলে ফেলছি আর একটা। কিন্তু তোমরা বুঝে নাও, আর তোমরা আমাকে কমেন্ট করে বলো যে আমার কোন কাজটা করলে ঠিক হবে। তা আমার বাবার ক্যান্সার হয়েছিল 2013 শেষে, মানে 14 প্রথম ধরো, টেস্ট করা হচ্ছে জানুয়ারিতে, 14 সালে প্রথম ধরা পড়ে। ফেব্রুয়ারি মাসে ডাক্তার বলে আমার বাবার ক্যান্সার হয়েছে, এবং এটা ঠিক হবার না, ডাক্তার আগেই বলেছিল, লাস্ট স্টেজের দিকে ছিল, ধরা পড়েছিল তখন। তা আমার বাবার ট্রিটমেন্ট তখন, যেহেতু ভাইয়ে বিয়ে করেছে, তখন ভাইয়ের ছোট ছেলে হয়নি, তবু ভাইয়ের কারোর দিকে না তাকিয়ে আমি পুরো দায়িত্বটা তুলে নিই। তখন আমার হাতে টাকা পয়সাও ছিল, গায়ে জোরও ছিল, ক্ষমতাও ছিল, যে আমি দৌড়ঝাঁপ করে করতে পেরেছি। ভাই কী করে করবে, বোন কী করে করবে, বাবাকে বাঁচাতে হবে, কেননা মা রয়েছে, মার ভবিষ্যৎ রয়েছে, এসব চিন্তা করে আমি বাবাকে
আমার দায়িত্বে তুলে নিলাম। হ্যাঁ, আমাকে কেউ দেয়নি, আমার বোনও বলেনি যে তুই কর, ভাইও বলেনি যে তুই কর দিদি, আমি তুলে নিয়েছিলাম। তা তখন আমি তুলে নেওয়ার পরে মেয়েদের বাবা আর আমি পুরো কাজটাই করি আমার বাবার। আরজি করে, এই আরজি করে যে এত বড় গণ্ডগোল হচ্ছে, কিন্তু এই আরজি করেই মানে দিন রাত্রি আমরা পড়ে থাকতাম আমার বাবার জন্য। বাবার এই সমস্যা ওই সমস্যা, ক্যান্সারের রোগীর আজকে অপারেশন করতে হবে, তারপরে কেমো, অনেক প্রসেসিং, সেটা তোমরা জানো। ক্যান্সারের পেশেন্টের কীরকম কী খরচা হয় আর কতটা হ্যাপা সেটাও তোমরা জানো। যাই হোক, বাবা আমার কাছেই থাকতো। বাবা বলেছিল যে আমাকে না আমার মানে ছেলে দেখে না, আমার ক্যান্সার হয়েছে, ওর ছেলে মেয়েদের আমাদের কাছে আসতে দেয় না, ছুতে দেয় না, দূরে দূরে নিয়ে যায়, মানে সবারই ব্যবহারটা সেরকম ছিল। তখন আমি বললাম ঠিক আছে, আমার তো কোনো ব্যাপার না, তুমি এখানে থাকো। তখন আমার বড় মেয়ে কলেজে পড়ে, তারও একটা প্রেশার ছিল আমার মাথায়, তবু বাবার দায়িত্ব তুলে নিয়েছিলাম, বাবা আমার কাছে ছিল। অপারেশন করার পরে বাবাকে ডাক্তার বলল যে যদি ঠিকঠাক রেডিওথেরাপি, ঠিকঠাক সব কিছু কেমন সব দেওয়া হয় তাহলে সুস্থ থাকবে, কিন্তু সেটা 1 বছর 2 বছর হয়তো লাস্টিং করবে, তার থেকে বেশি আমরা আশা দিতে পারছি না। আমি যথারীতি সব কথা আমার বাপের বাড়ি মাকে, ভাইকে, বোনকে নিয়ে আলোচনা করতাম, এবং আমার মেয়েদের বাবাও, সবাই মিলে একসঙ্গে বসে আলোচনা করতাম। কিন্তু মানে কখনো কখনো যদি আমার ভাই যেত, আমার ভাই খরচা করতো, এছাড়া আমার বাবার ট্রিটমেন্টের পিছনে আমার ভাইয়ের একটা টাকাও কন্ট্রিবিউট করেনি। আর আমি কোনো দিন বলিও নি যে তোরা কর, কারণ তখন আমার কাছে ছিল। আমি যখন বাবার লাস্ট 15 সালে, তখন তো ভাই বোন সবাই দায়িত্ব পুরোই ছেড়ে দিল, মানে কিছুই করবে না ওরা। তা যাই হোক, আমি করলাম, আমার কাছে ছিল। আমার এখান থেকে ওই বাড়িতে যাওয়ার পরে মারা যায়, এবার 21 তারিখে জানুয়ারি। তারপরে ভাবলাম যে মার তো আর কেউ নেই, তাহলে মা আমার কাছেই থাকবে হিসাবে। মার কাছে সবসময় তার ছেলেই, হৃৎপিণ্ড, কলিজার টুকরা সব কিছু তার ছেলে, মানে ছেলে থাকলেই মুখাগ্নি পাবে, ছেলে থাকলে দুটো খেতে পাবে, ছেলে থাকলেই সব। আমার বাবারও সেই মিথ ছিল, চিন্তাভাবনা আমার বাবাও তাই বলতো, মানে ছেলের ঘরে ছেলে হয়েছে, সে দেখবে, ছেলে দেখবে, মানে এরকম একটা চিন্তাভাবনা ছিল বাবার। কিন্তু দেখেনি সেই সময় বাবাকে কেউ, সে আমার ঘাড়েই দিল। কেননা বাবার খাওয়া, বাবার পাশে গেলে ওর ছেলের হয়ে যাবে, মানে ছোঁয়াচে, ক্যান্সার তো ছোঁয়াচে হয়ে যাবে। তা সবারই ছিল, রোগ কারো আপন হয় না, আমিও বলি রোগ কারো আপন হয় না, কিন্তু তবু কিছু তো রোগের একটা জানা উচিত যে এই রোগটা এইভাবে হয় না ওইভাবে হয়। তো অনেক সমস্যার মধ্যে দিয়ে বাবা চলে যাওয়ার পরে কাজকর্ম করেছে, আমাদের পাড়ার লোকও সবাই জানে যে আমার বাবার জন্য আমি কী করেছি। ক্যাথেটার লাগানো ছিল, বিছনায় শুয়ে থাকতো, খাওয়ানো, পটি করানো, সবই। এমনকি মাঝে মাঝে পটিতে গিয়ে ছুঁচু করতে পারতো না, ও মা আয় আয় আমাকে একটু ছুঁচু করিয়ে দিয়ে যা, গিয়ে ছুঁচু করাতো, ও মা দেখ আমার পটি হচ্ছে না, তার ডুজ দেওয়া সব আমি নিজে হাতে করেছি। এখান থেকে বই নিয়ে গেছি, কখনো সখনো হয়তো পারিনি, তখন লোক নিয়ে গেছি গাড়ি করে, যে রতন বলে একটা ছেলে আছে, ওকে নিয়ে গেছি, গিয়ে করিয়েছি। লাস্টে সবার অবজ্ঞায় ওখানে গিয়ে 7 দিন ছিল, 7 দিন 8 দিনের দিন মারা গেল, টিকাতে পারলো না ওরা কেউ। তাই ভেবেছিলাম বাবা তো চলে গেছে, মা আছে, মা আমার কাছেই থাক। কিন্তু বাবার কাজকর্ম হয়েছে, আমার যেটুকু ক্ষমতা, হ্যাঁ আমি লোক খাওয়াতে পারবো না, আমার কথা শ্মশান অবধি আমার খরচা ছিল, শ্মশানেও আমি খরচা করেছি। লোকজন বাড়িতে যে কাজ হচ্ছে, আমি ঘাট কাজ করেছি, যেটা মুখাগ্নি করেছিলাম, সেই ঘাট কাজের সময় যে কাজগুলো আমি সেই কাজ অবধি ওই ঘাটে বসে যেইটুকু যা দিতে হয় আমি সেইটুকুই দিয়েছি। আমি আমার বাবার শ্রাদ্ধে আমি কোনো টাকা পয়সা দিইনি, কারণ বাবার অনেক টাকা রাখা ছিল, যে টাকা আমিও ধরিনি ট্রিটমেন্ট বাবদ, সেই টাকা দিয়েই শ্রাদ্ধ হয়েছে। তাহলে কেন আমি দেবো টাকা, তোমরা বলো, তাহলে কেন আমি টাকাটা দেবো? তাহলে তো আমার দেওয়া উচিত না, দেওয়া কি উচিত? তা যাই হোক,
তাই আমি আর দিইনি টাকা পয়সা। ভাই সবার কাছে যেত, আমাদের রিলেটিভ আত্মীয় স্বজন যারা যা আছে প্রচুর লোক বলেছে বাবাকে বেঁচে থাকতে একবেলা ভাত খাওয়াতে পারেনি, বেঁচে থাকতে একদিন খাসি মাংস খেতে চেয়েছে বাবা, খাওয়াতে পারেনি, ছেলে এত লাই খাওয়াতে পারেনি। বাবা চলে যাওয়ার আগে আমি সবাইকে নেমন্তন্ন করে খাইয়েছিলাম যে বাবা থাকতে এই স্মৃতিটা সবার কাছে রাখি। সেই স্মৃতিটা পাচ্ছি না, যদি পেতাম তাহলে আমি হয়তো ছেড়ে রাখতাম ইউটিউবে বাবার স্মৃতি। তো যাই হোক, তখন নেমন্তন্ন করে সবাইকে খাওয়ালাম, সবাইকে ডাকলাম যে একসঙ্গে খাই। আবার এই দিন কবে আসবে না আসবে পুরো ফ্যামিলি মিলে খাওয়া দাওয়া করলাম সবই। তখনও আমি ভালো, বাবা চলে যাওয়ার পরে আমি হয়ে গেলাম খারাপ। মা দোষ দিল আমার জন্য আমার বাবা মারা গেছে। ভাই বলল, ভাই নিঃস্ব হয়ে গেছে সব টাকা পয়সা দিয়ে। কেন? বাবার পিছনে ট্রিটমেন্ট চালিয়েছে। কত টাকা চালিয়েছে, টাকা দিয়েছে, তখন তুই কোনো টাকা পয়সা দিসনি। মানে সরি, আমি সিম্পেথি বা ভালোবাসার জন্য আমি সব না, এটা হলো অ্যাজ আমার প্রুফ, মানে আমার কাছে একটা ডকুমেন্টস থাকবে যে আমি এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে রেখেছি, মানে এটা জানা থাকবে। নাহলে পরে না আবার পাল্টে ঘুরিয়ে আমাকে ঠাসবে, কীভাবে আমাকে কোন ঠাসা করবে আমিও জানি না। আর আমার মেয়েরাও রয়েছে, তা আমার মেয়েরা তো ফেস করছে। তা এবার শোনো, পরে আমি অনেক পরে জানতে পেরেছি। তা মাকে আমি নিয়ে আসলাম, মা আমার কাছে থাকলো। 2017 সালে আমরা গ্যাংটকে গেলাম মাকে নিয়ে। মা যেহেতু বাবা নেই, ভাল লাগছে না, কোথাও ঘুরতে যেতে পারিনি। পুরীও আমি নিয়ে গেছিলাম, সেখানেও সব খরচ খরচা করেছি আমি, যে মা বাবা নেই তাতে কী হয়েছে, বাবা থাকতে বাবার যাওয়ার ইচ্ছা ছিল, তা বাবা তো যেতে পারেনি, টিকিট ক্যান্সেল। কারণ যেদিন আমরা যাব বেশ আমরা বৃহস্পতিবার মানে আমাদের গাড়িতে ওঠার কথা না, শুক্রবার ওঠার কথা, বাবা বৃহস্পতিবার দিন চলে গেলেন। এবার তা বৃহস্পতিবার দিন যখন চলে যায়, তাহলে আমাদের টিকিটটা একদিনের জন্য তার ক্যান্সেল হবে না, তো বেকারই পয়সাটা গেছে, কোনো আমরা পাইনি। আগে দুদিন আগে হলো না দেখা যেত, দিনে দিনে কি আর ক্যান্সেল করা যায়, হয় না। তা সেজন্য সে মাকে নিয়ে গেলাম, পরে নিয়ে গিয়ে একসঙ্গে ওখানে গিয়েও মা সেই কোনো দিন ছোটোবেলার থেকে মা আমাদের রান্না করে খাইয়েছে বলে তো আমার মনে পড়ে না, একদম ছোটোবেলায় খাইয়েছে, তখন হয়তো না পারতে নয় তাই খাইয়েছে রান্না বান্না করে। কিন্তু আমার বুদ্ধির পরে আমার মা রান্না করেনি, আমিই রান্না করতাম, ভাই বোনকে স্কুল পাঠানো সব কিছু আমি করতাম। এখনও উনি যদি বসে থাকে, আমার বাবা আমার কষ্ট যাও বুঝতো। আমার বাবা ঘুমাতে পারতো না রাতে, সারা রাত বসে না করতো, কিন্তু আমার দিকে তাকিয়ে দেখতো আমার মেয়ের কষ্ট হয়ে যাচ্ছে, এদিকে দিদি ভাইকে নিয়ে কলেজে দৌড়াচ্ছে, এদিকে যাচ্ছে, ছোটাছুটি করছে, আমার পেছনে খাচ্ছে, বিছনায় টয়লেট হয়ে যেত, এসব নানান চিন্তা করে আমার বাবা ও মা তুই একটু ঘুমাতে একটু কর ভাবতো। কিন্তু আমার মা আশা করি ভাববে না, আগে ভাবতাম যে আমার মা ভাববে, হয়তো আমি কোথাও ভুল, যে আমার মা আমার ভালো চায়, মানে প্রত্যেকটা মাই তার ছেলে মেয়ে ভালো চায়, আমি হয়তো আমার মাও চায় বোধহয় আমাদের ভালো। ভুল, আমার মা চায় না ভালো, আমার মা ভালো চায় না, আমাদের তিনটে ভাই বোনকে আলাদা করে দিতে চায়। তাই ভাইয়ের কান ভরে কখনো কখনো বোনের কান ভরে, কখনো সে আমার কান ভরে, তাও ঠিক আছে মেনে নিচ্ছি। গ্যাংটকে গেলাম আমরা, তা যখন গেলাম তখন টিকিট খরচা থেকে A to Z সব আমি করলাম। তখন ওনার ছেলে ভালো না, কেউ করছে না, তুই করছিস, তুই ভালো। আরে মার কাছে এসব চলে নাকি? এক মেয়ে ছেলে মেয়ে করবে বলে তাই ও মেয়েদের এই বুঝি তুমি ভালোবাসো, এই কারণে ভালোবাসো, দিতে পারলে ভালো, নাহলে খারাপ। আর ছেলেরা দিতে পারুক আর না পারুক তবুও ভালো, মানে সব ছালা ভরে দিয়ে দাও ছেলেকে, তাহলে খুব ভালো। আর ছেলেও সেরকম, যত মা দেবে তখন মা ভালো, নাহলে ওর সুইসাইড করতে হবে। একটাই কি, আমার অনেক রকম দেনা, অনেক সমস্যা, আমাকে যদি টাকা পয়সা না দেওয়া হয়, আমি নিজেই খেতে পাচ্ছি না, না খেয়ে আছি, আমি লাইনে মাথা দেবে, নাহলে গলায় দড়ি দেবে, বিষ খাবে, এসব হুমকি দেয় মাকে, দিয়ে মার কাছে টাকা নেয়। ঠিক আছে,
আর না নিলে উপায় কী, মানে যেটুকু থাকে আমি দিই। এই বাবা তারপর যা গ্যাংটকে গেলাম, সব খরচ খরচা আমি গেলাম, তখন বলি কি তুইও করেছিস, আমার ছেলেও করেছে। কেন? বর্ধমানে যখন ট্রেন দাঁড়িয়েছে তখন ভাই কি খাবার এনে দিয়েছে, বিরিয়ানি না কি যেন এনে দিয়েছে, আর আমি বাড়ির থেকে খাবার করে নিয়ে গেছি। সেগুলো কিন্তু খেয়েছে সন্ধ্যা রাতে, ট্রেন ওঠার পরেই খেয়ে নিয়েছে। আমি যত মাংস নিয়ে গেছি, লুচি, যা যা খাবার, শুকনো ড্রাই খাবার, যাতে কোনো অসুবিধা না, এতগুলো লোক গেছি, সবার জন্য খাবার নিয়ে গেছি, খেয়েছে সেগুলো। পরে ভাই 1:30টার সময় হোক আর 12:30টার সময় হোক দাঁড়িয়েছে, আমি তখন তা যেই বিরিয়ানি খাইয়েছি সেই বলছে, এই তো তুইও করেছিস, তুইও খাইয়েছিস, তোর ভাইও খাইয়েছিস, শোধ বাদ। এটা কোনো কথা? আর 1.5টা বছর বাবা চলে যাওয়ার পরে 1.5টা বছর তার হাতের সামনে কোনো দিন একটা কুটো নাড়েন আমার মা, জানো তা তোমরা? যেখানে খাবে সেখানে থালা রেখে দেবে। সারা জীবন নিজেকে ভালোবেসে গেছে, সারা জীবন। আমরা ছেলে মেয়ের ভালোর জন্য আমরা সব কিছু ত্যাগ করছি, আর আমার মা নিজের ভালোর জন্য সব ত্যাগ করেছে। আজকে তার ছেলের বৌমা আছে, বাড়িতে নিয়ে এসে রাখতে পারছে না, নাতিপুতি আছে, ভালো না, বৌমা ভালো না। এই ধরনের মায়েদের কি করা উচিত তুমি বলো? এই যে এখন এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য আমার বাড়ি 2 দিন এসছে, 3 দিন হচ্ছে আজকে। তার মধ্যে হুটহাট এমনি আমার মানে প্রেশার সুগার আছে, তোমরা জানোই অনেকে। আর যদি না জেনে থাকো তাহলে আজকে শোনো, আমার সুগারও আছে, 240 সুগার, আর প্রেশার সবসময় নিচে থাকে 110। আমি এই যে হাঁটি চলি, মনের জোর রেখে আমি চলি, আর মেয়েদের দিকে তাকিয়ে থাকি যে না, মেয়ে দুটোকে ভালো রাখতে হবে। তাই আগের মতন তো আমার নেই, সামান্য পেনশন আর ঘর ভাড়ায় আমার সংসার চলে। আমি কি এখন পারবো? তাও দুবেলা দুটো খাওয়াতে পারবো হয়তো মাকে, আমি বলছি না, খাওয়াতে পারবো, কিন্তু এখন কি পারবো? তার মুখের কথা, তার খাওয়ার ঠিক নেই, ঘরের মধ্যে থুতু ফেলছে যেখানে সেখানে, গালাগালি মারছে, এগুলো কি আমার পক্ষে সম্ভব? ছেলে আছে, ছেলের বউ আছে, ছেলে তাহলে পারে না বৌমাকে নিয়ে এসে বাড়িতে রাখতে? মার তো এখন এই অবস্থা, ছেলেও সেই রকম নিশ্চয়ই, নাহলে বাইরে ঘুরবে কী করে, বাউন্ডারি করবে কী করে? আর তোমরা তো আমার ব্লগে দেখেছো হয়তো যে আমার ভাইয়ের বউ, ভাইয়ের দুটো ছেলে প্রতিবন্ধী, যে ওকেও বাঁচিয়েছি আমি, এই হসপিটালও আমি দৌড়েছি, তারপরেও আমি খারাপ হয়েছি। মানে আমি নিজে খরচা করে হসপিটালে যাব, ওখানে থাকবো, সব কিছু দৌড়াও করবো, করে বাড়িতে এসে অসুস্থ পড়ে থাকবো। তুই কি করেছিস? তুই কি করেছিস? জানুয়ারি মাসের 5 তারিখে হয়েছিল, কেমন ঠান্ডা, তারপরে এই আরজি করেই পাঠিয়েছিল, ওই বারাসাতে হচ্ছে, বারাসাত থেকে আরজি করে। তাহলে তোমরা বলো যে আমি কোন দিকে যাব? করলে শালা, মানে শালি, না করলে গালাগালি। এখন তো উল্টো, করছিও গালাগালি। আমি ভুলই বললাম, আমি বললাম না মাঝে মাঝে ভুল কথা বলে ফেলি, মানে করব তাও গালাগালি খাবো, আর না করব তো তখন সাথে পাশে থাকতে পারবো না। আমি এবার থেকে করবো না, তাই ভেবেছি। তাই এই যে সকালবেলা আমি আজকে 5:55 থেকে তোমাদের কাছে ভিডিওটা বানাচ্ছি, সকাল থেকে। কেননা আমার না, শুয়েছি, শোয়ার পরে ওইসব দেখে আমার আর মাথা কাজ করছে না। তোষক দুটো, গদি আছে নিচে, নাইটি ফাইটি সব দিয়ে বিছনা টয়লেট করেছে। কে করবে বলো? আমার মেয়েরা পারে, দুটো মেয়ে, আর আমার স্ট্রোকের পর আমি চলতে পারি না। আজকে শুধু এই ইউটিউবটা করার একটাই কারণ, যে আমি মেয়েকে দুটোকে একটু ভালোভাবে রাখতে পারবো, খাওয়াতে পারবো, যাতে কোনো কষ্ট না। তোমরা তো জানো সামান্য পেনশনে কি হয় বলো, আর ঘর ভাড়ায় চলে এখনকার। আমি একটা লোকও রাখি না বাড়িতে, আমার একটা কাজের লোকও রাখি না, মানে এত তাঙ্গি চলছিল হাতে, সেই তাঙ্গির জন্যই কিন্তু আজকে আমি মানে পারলাম না যে একটা কাজের লোক রাখতে পারিনি। এই যে পুজো আসছে, সত্যি জানি না আমি কি করতে পারবো মেয়েদের জন্য, যে কি দেবো না দেবো। দেখো, এক গুণাগুন্তি পয়সা দিয়ে চলতে গেলে মানুষের কষ্ট হয়। যে তোমরা যদি চলে থাকো তাহলে তোমরা আরও ভালো জানো। হ্যাঁ, হয়তো রোজের মতন না, যারা রোজ কাজ করে যে আনবে খাবে সেরকম হয়তো না, কিন্তু আমাদের মাসে পেলেও, প্রত্যেকটা যারা চাকরিজীবী ছিল বা পেনশন হোল্ডার তারা সবাই জানে যে মাসে
10-15 তারিখের পরে সবাইকে এঁকে তাকে দিতে দিতে হাত খালি হয়ে যায়, তারপর চলবে কী করে? এবার তোমরা আমাকে বলো, এই মাকে আমার কি এখন দেখা উচিত? তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও যে মা আমার সঙ্গে এত অন্যায়, আরও অনেক কাহিনী আছে। আমি ধোবো যখন নিশ্চয়ই তোমাদের ভিডিওটা বানিয়ে রাখবো, কেন বলো তো? নাহলে আমার ভাই বলবে মা করেনি। আর মা যদি সুস্থ হয়ে যায়, ওখানে মা এর আগেও একবার হয়েছে, সুস্থ হয়ে যাওয়ার পরে বলে তুই কিছু করিসনি। 1.5 বছর আমার কাছে ছিল, আমি ছিলাম না তো 2 মাস 2.5 মাস ছিলাম তোর বাড়ি। তুই আমাকে পচা পান্তা খেতে দিয়েছিস, খারাপ জিনিস দিয়েছিস। পুজোর সময় একটা শাড়ি দিস, আর কিছু দিস না। পয়লা বৈশাখের শাড়ি দিই, পুজোতে শাড়ি দিই, শুধু শাড়ি, ব্লাউজ, সায়া, টাকা, জুতো। তুমি তো আমার কাছে থাকতে, বাড়ি যাবে তাকে পয়সা দাও যাতায়াত খরচা। ভাই যে টাকা পাঠাতো সেই টাকাটা উনি কিন্তু সেভিংস করতো, সেই টাকাগুলোই সব বাড়ির গাছ অবধি বিক্রি করে ভাইকে দিয়ে দিয়েছে। তোমরা বলো তো? আমিও অনেক টাকা দিয়েছি ভাইকে, যাতে বাচ্চা দুটোকে নিয়ে ভালো থাকে। আমার বলি তাই। পারিস না তুই? মা আজকে অসুস্থ, তুই বউকে বাড়িতে নিয়ে আয়, নিয়ে এসে তুই সংসার কর। দুটো ছেলে পয়দা করতে পেরেছিস, অথচ সেই বউ খারাপ হয়ে গেছে। আমার মা, তুই বিয়ে কর, আমার ভাইকে বলে তুই বিয়ে কর। এই বউ ভালো না, কেন কেস করে গেছে? একটা পরের মেয়েকে আনার পরে তোরা মারবি, ধরবি, সব কিছু করবি, তাহলে সে কেস করবে না? কই আমাদের নামে তো করেনি। তার ঠিক আছে, কেস করেছে, চলে গেছে, ডিভোর্স দিয়ে দিতি, আবার আনলি কেন? আবার আনলি কেন? তোমরা বলো, আবার আনলো কেন? এনে দুটো বাচ্চা হলো, তারপর কেন তাকে এইভাবে কষ্ট দিচ্ছে? আমি এগুলোর প্রতিবাদ করতে গেলে আমি খারাপ। আমাকে লোকে বলছে, আমার বাবা চলে যাওয়ার অনেক পরে, ভালো আছিস কাকু? আমার কাকা হয়, বলছে ভালো আছিস? আমি বলছি হ্যাঁ কাকু ভালো আছি। এই তো চলছে, তোর মা কেমন আছে? আমি ভালো আছি। তা তোর এত টাকা, ভালোই তো আছিস, তা তুই তোর বাবাকে দেখতে পারিসনি? তোর ভাইয়ের যেরকম পরিস্থিতি হচ্ছে। আমি বলছি কি, বাবাকে কে দেখেছে? বলছে দাদা তোর মাকে নিয়ে এসে রাখ তোর কাছে। 3 বছর আগের কথা বলছি, হ্যাঁ, তোর মাকে নিয়ে এসে রাখ। তাই আমি বলছি মা তো আমার কাছে থাকতো বাবা চলে যাওয়ার পরে, বাবাও তো আমার কাছে থাকতো, কিন্তু কই তুমি এই কথাটা কেন বললা? তখন বলছে না আমি তো শুনলাম তোর ভাই সব করেছে, নিঃস্ব হয়ে গেছে। আমি তো হ্যাঁ ভাই করেছে, উপরের দিকে থুতু ফেললে নিজের মুখে তো পড়বে। ঈশ্বর জানে যে আমি করেছি কিনা। এই আমার পাড়ায়, আমি যে পাড়ায় থাকি সে পাড়ার লোক জানে আমি কি করেছি। এমনকি সব গাড়িটা অবধি আমি খরচা করেছি, শ্মশানের যে আমার বাবার মানে যা উঠেছে সব, আমি বলতে নেই এসব কথা করে, কিন্তু আজকে বলছে অনেক কষ্ট, অনেক জ্বালায় ব্যথায়। কেন জানো? আজকে আমার মা আমার কাছে 3 দিন আছে। আমি নেব না, আমি মার দায়িত্ব কোনোভাবে নিতে পারবো না, আমার শরীর ভালো না। আর আমার বড় মেয়ের পর অনেক প্রেশার পড়ে যাবে। ছোটো মেয়ে পড়াশোনা করে, বড় মেয়ে এমনি আমাকে রান্নাঘরে যেতে দেয় না স্ট্রোকের পরে, কেননা আগুনের কাছে গেলে প্রেশার আরও হাই হয়ে যাচ্ছে আমার, তাই আমি রান্নাবান্না করতে পারি না। আমি অন্য অন্য সব কাজ করে দিই, কিন্তু আমি রান্না করতে পারি না। আগুনের কাছে ডাক্তার বলে দিচ্ছে আগুনের কাছে একদম যেন না যায়, তাই আমার বড় মেয়ে দেয় না। তাহলে আমার বড় মেয়ে কত দিকে, আর এখন কি আমি পারবো ওই কাঁথা ওই সব সব ধুতে? যেখানে ছেলে তার লাইফ, ছেলে 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 সারা জীবন ছেলে পড়ে গেল। আজকে কোথায় ছেলে? বাবাও করে গেছিল, দেখেন, মার তো নিজেরই হৃৎপিণ্ড, সেও বলে মাকে খুব ভালোবাসে। তা আজকে মাকে দেখছে না, কারণ আমার কাছে কেন ঠেলে ফেলে দিয়েছে? অবশ্য ঠেলে ফেলে দেয়নি, বলা ভুল, মা হয়তো নিজেই এসছে, জানে তো তার ছেলের রূপটা। আমি আবার বললাম তো কেন, টুম্পারে ডেকে নাও বাড়িতে, বাড়িতে ডেকে নিয়ে ওকে বলো থাকতে। তুমি একা কেন, খাওয়া দাওয়ার ঠিক নেই, শোয়ার ঠিক নেই, তা কেন? ডাকো টুম্পারে, আর তোমার ছেলেকে বলো আসতে হবে না। আর অশালীন ভাষায় গালাগালি দেয়। উফ, সে তো তোমাদের বলে বোঝানো যাবে না। কি মুখ, মানে মাথা খারাপ হয়েছে না মুখ খারাপ হয়েছে? মাথার সঙ্গে মুখের
মানে কি বলবো, সব বুঝে নাও তোমরা আমি কি বলতে চাইছি, সব কিছু হয়ে গেছে। তাই তোমাদের এই ভিডিওটা বানিয়ে রাখলাম। আর ব্লগ ভিডিওটা কালকে থেকে আমি করতে পারিনি, ওই সারাদিন ঘরের মধ্যে থুতু ফেলছে, চিৎকার করছে, এক থু এখানে সেখানে, আর এই বেরিয়ে যা মুভি হ্যান ত্যান, মানে ভিডিও করার মানসিকতাই আমার শরীরে আর ছিল না কালকে। তাই কালকে তোমাদের কাছে ব্লগ ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য সরি। আর তোমাদের সবাইকে বলবো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে বা তোমরা আমাকে যদি সাজেশান দিতে পারো একটু, খুব ভালো হয় যে আমার কী করা উচিত। কেন জানো তো, আমি এই ভিডিওটা বানালাম এই কারণে যে আমার মা আজকে বিছনায় ডট করছে, যেই সুস্থ হয়ে যাবে বলছে আমি করিনি, তুই মিথ্যে কথা বলছিস। সেই জন্য আমি তোমাদের এখন বলে রাখলাম। এখন দাঁড়াও টাইমটা বলছি, এখন বাজে হলো 6:40 বাজে, ঠিক আছে? না 6:40 দেখলাম, 6:21 বাজে, ঠিক আছে? 6:21 বাজে। এখন আমি এটা ভিডিওটা বানিয়ে রাখলাম, এই ভিডিওটা আমি ছেড়ে দেবো আজকের দিনে। আর আজকের দিনে আমি ব্লগটা বানাবো, বানিয়ে আমি সেটাও প্রমাণ রাখবো। আমার ভাই কোনো বিশ্বাস নেই, আর মারও কোনো বিশ্বাস নেই। মুখ মুছে দেবে, মুছে দিয়ে বলবে আমি তো কোনোদিন করিনি, তুই মিথ্যে কথা বলছিস। আমি সেই দিনকেও ভিডিও বানিয়ে তোমাদের কাছে দেবো। ঠাকুরের কাছে বলি সুস্থ থাকো, বলি সুস্থ হয়ে যাক। কিন্তু যদি এরকম নবাত আসবেই, आएगी जरूर एक दिन, उस दिन ही खेल जमेगा। সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা বানানো। সকালবেলা আমার মাথা প্রচণ্ড ছিঁড়ে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না, ঘুমাতে পারিনি, দরজা বারে বারে খুলছে। ওনার তো ঘুম নেই চোখে, কিন্তু একটা সুস্থ মানুষের তো ঘুম আছে। সারা রাত ঘরের মধ্যে শুধু হাঁটবে আর মানে এত জোরে চিৎকার করবে না, পাড়ার লোকের ঘুম দেখবে, ভাববে কি এবারে তোমরা ডাকাত করেছে, ঠিক এরকম করে চিৎকার করবে। ডাকাত মানে সেই ডাকাত, মানে পুরো আমার এলাকার লোক আমরা বাড়িতে, তাই উনি তাড়াচ্ছে সবাইকে, এই যা যা যা, ঠিক এরকম। তার মধ্যে মেয়েরাও ঘুমাতে পারছে না, বড় মেয়েতে শুনে মাথায় হাত, কী করবাম আমি। এবার আমার তো স্নানের সময় করতে হলে এখনই দেখো এই সকালবেলায় ঘেমে যাচ্ছি, এত রোদের তাপ বাইরে, ছাদে বসে আছি, কারণ তো ঘরের মধ্যে অশান্তি চিৎকার করছে, গালাগালি করছে, হয়তো তোমরা শুনতেও পাবে, কেন নয়েজ ক্যান্সেল নেই তো আমার এসে, তোমরা শুনতে পাবে আওয়াজটা, আমি হয়তো শুনতে পাচ্ছি এখান থেকে, তাহলে তোমরাও শুনতে পাবে। এবার আমার এই সমস্যা, তাহলে আমার মেয়ে দুটো কোথায় যাবে বলো? এদিকে ছোটো মেয়ের পরীক্ষা চলছে, 11 ক্লাসের পরীক্ষা চলছে, তোমরা নিশ্চয়ই জানো। বন্ধ আছে, 4 তারিখে আবার লাস্ট প্র্যাকটিক্যাল আছে। যাবোটা কোথায়? যাবো তো যাবো কোথায়? বড়রা আমার প্রণাম নেবে, ছোটরা আমার বুক ভরা ভালোবাসা নেবে, আর যারা আমার সমবয়সী তারাও ভালোবাসা নেই। আর আমার পাশে থেকো, কমেন্ট করো, আর কমেন্ট শুধু নয়, মানে এই বিষয়ে আমাকে যদি পারো হেল্প করো প্লিজ। আর যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় যে বোন বা কাকিমা বা বান্ধবী যাই ভাবো তোমরা, তোমরা আমার ফ্যামিলি, যদি তোমরা ভাবো যে না সাবস্ক্রাইব করবে, তাহলে করে যাও, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর সাক্ষী থেকো তোমরা, আমার ভিডিও সাক্ষী থেকো, আমার জীবনের সাক্ষী থেকো। ঘুরে যাবে, যেমন দিন রাত্রির হয়। সুস্থ হলে আমি আবারও বদনাম ঘাড়ে নেব, সেটা আমি জানি, কিন্তু বলে তোষক এই সব কিছু ধোয়া, এসব আমার কাছে আর পারছি না, আমি পেরে উঠছি না, মানে ভেবে আমার কষ্ট হচ্ছে। যাই হোক, যে যেখানে আছে সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা এখানে শেষ করলাম, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা সবাই সুস্থ থাকো, আর পুজোতে কেনাকাটি করো, পুজো তো চলেই এসছে, কেনাকাটি করো, ঠিক আছে? ওকে, বাই, টেক কেয়ার।